প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল রাতে দিল্লিতে যে বৈঠকটার কথা বলছিলাম রাতের ভিডিওতে, সেই বৈঠকে আপাতত ঠিক হয়েছে যে দিল্লিতে বাংলাদেশে উপ হাই কমিশনার যারা রয়েছেন তাদের আপাতত ফিরিয়ে আনা হবে, কারণ তাদের উপরে হামলাটা বেশি হচ্ছে জেলায়, দিয়ে ওই মিশনগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তারপরেতে শেষ হচ্ছে ঢাকা হাই কমিশন। পরবর্তী ক্ষেত্রে ঢাকা হাই কমিশনকে ফিরিয়ে দিয়ে আপাতত কূটনৈতিক মিশন আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, যেমন পাকিস্তানের মধ্যে সঙ্গে ভারতের বন্ধ আছে। এখন এই খবরটা যখন আমি পোস্ট করলাম, তখনই বিভিন্ন রকমের, আমাকে গালাগাল করার তো লোকের অভাব নেই, গাঁজাখোর, বজ্জাত, ফেরেববাজ, একজন খুব সুমিষ্ট ভাষায় আমায় লিখেছেন, কি পাগলের মতো কথা বলেন মশাই, এই আমাদের পোশাক রপ্তানি শিল্পে আমরা দ্বিতীয় আর ভারতবর্ষ অষ্টম, আর আমরা যা রেমিটেন্স পাই তাতেই আমাদের চলে যাবে। তা আমি যখন উত্তর দিতে গেলাম, দেখলাম পট করে ওটা বেরিয়ে চলে গেল। আমি জানি না উনি পরে ডিলিট করে দিয়েছেন কিনা, আমি উত্তর দেওয়ার সময় পেলাম না, তার নামও দেখতে পাইনি, তাই তাকে আমি ভিডিওতেই উত্তরটা দিচ্ছি যে আমি যেখানে লিখেছি যে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ একা একা কি করে বাঁচবে এবার আমি দেখব। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে আর রেমিটেন্স দিয়ে দেশ চলে না। আর পোশাক শিল্প রপ্তানি কোথা দিয়ে হবে? অর্ধেক মানে ম্যাক্সিমাম জায়গাটাই তো ভারতবর্ষ ছিল। খাদ্যশস্য আপনারা স্বয়ংসম্পূর্ণ নন। জল আমাদের উপর নির্ভর করতে হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে যদি জল আমরা চুক্তি মানে রিনিউ না করি, আপনারা জল পাবেন না, কারণ ভারতবর্ষ উপরে, আপনারা নিচে। এবার বাকি হচ্ছে ব্যবসা বাণিজ্য। আপনার দেশের যা অবস্থা, তাতে কি আপনারা আশা করেন যে আপনার দেশের কারখানাগুলো আবার পুনরায় খুলবে? বিদেশি বিনিয়োগ ছেড়ে দিন, দেশের বিনিয়োগ কি আপনারা আবার সুনিশ্চিত করতে পারবেন? পারবেন না। খাদ্য সংকট দেখা দেবে, অর্থ সংকট দেখা দেবে, জল সংকট দেখা দেবে, বিদ্যুৎ সংকট দেখা দেবে। একের পর এক যখন ঘাড়ের ওপর পড়বে, তখন কে মূর্খ আর কে বুদ্ধিমান তখন কিন্তু পরিষ্কার হিসেব হয়ে যাবে। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে বিশ্ব চালানো বা দেশ চালানো যায় না। তাহলে পরে আমেরিকা একা একাই বেঁচে থাকতো। একটা প্রশ্ন উঠেছিল ভারতের সঙ্গে আমেরিকা যখন গন্ডগোল হয়, আমেরিকাকে ছাড়া সারা বিশ্ব বাঁচবে? আমেরিকা কি সারা বিশ্ব ছাড়া বাঁচতে পারবে? রাজনৈতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে সেই একই ব্যাপার, একে অপরের ওপরে নির্ভরশীল। আমরা যে বাংলাদেশের ওপরে কিছুটা নির্ভরশীল ছিলাম না তা নয়, আমরা কিছুটা নির্ভরশীল ছিলাম, কিন্তু তুলনায় কম। আমরা যদি 10% হতাম, 90% আপনারা হতেন। আপনারা কি এমন উৎপাদন করেন আমায় বলুন যে ভারতবর্ষ এবং বিশ্বে আপনারা সাপ্লাই করবেন এই পোশাকটা ছাড়া? কি এমন আছে? এবার সি রুট ধরে যদি আপনারা ওই পোশাক সাপ্লাই করেন, তাহলে পরে দামের ক্ষেত্রে আপনাদের যা কম্পিটিটিভ রেট কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। ফলে এই যে দ্বিতীয় স্থানের গর্ব যেটা করছেন না, দেখবেন একেবারে অন্তিম স্থানে নেমে আসবে, আর বাংলাদেশের পোশাক শিল্পের বাকিটাও ধ্বংস হয়ে যাবে। আপনারা নিজে হাতে ধ্বংস করবেন। তা যাই হোক, ওনার কথার অনেক জবাব দিয়েছি, এবার আসল ঘটনায় আসা যাক। ভারতবর্ষ ঠিক করেছে ধীরে 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 পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতের সেই সম্পর্কই বজায় থাকবে। শেখ হাসিনা গতকালকে একটা মন্তব্য করেছেন, এই নাইকে দিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ইউনূস সরকার। তিনি জেনে বুঝে সমস্ত কিছু সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং
সন্ত্রাসবাদীদের হাতে দেশটাকে তুলে দিয়েছেন। ভারতবর্ষ বন্ধু দেশ, 15 বছর আমরা বন্ধু ছিলাম। আবার আমি যখন ফিরে যাব তখন নিশ্চয়ই আমার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আবার সুস্থির হয়ে যাবে, অবশ্যই হবে। যে কোনো গভর্নমেন্ট এলে তার সঙ্গে ভারতবর্ষ কাজ করতে, শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচিত সরকার যদি জামাত না আসে, নির্বাচিত সরকার এলে ভারতবর্ষ কাজ করবে। কিন্তু এই মানে এই উগ্রবাদী সন্ত্রাসবাদী এই সরকার ইউনূস, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে না। কারণ এদের প্রাণ সংশয় হয়ে যাবে যে কোনো দিন। একটা কূটনৈতিক মৃত্যু কর্মীর যদি মৃত্যু হয় বা কোনো কূটনৈতিক যদি মিশনের লোকের মৃত্যু হয়, তাহলে সারা বিশ্বে আপনাদের একেবারে ডামাডোল বেজে যাবে। ভারতবর্ষের তো বাঁচবেই। সুতরাং ভারতবর্ষ সেই রিস্কটা কখনোই নেবে না। তার আগে সবাইকে ফিরিয়ে দেবে, দিয়ে তালাচাবি বন্ধ করে দাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। নির্বাচন ডক্টর ইউনূস নেবে না। তিনি একটা সন্ত্রাসবাদী, তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসে থাকতে চান। তিনি দেশের জন্য যারা বিদেশে গিয়ে লড়াই করার জন্য শহীদ হয়ে ফিরে এলে সেই সৈনিকরা, তাদের স্টিলের বাক্সে করে ফিরিয়ে এনেছে। সেটা স্টিলের বাক্স সমেত চলে গিয়েছে কবরে, অথবা বাইরে বের করে। স্টিলের বাক্সটা কাঠের বাক্সও পরিণত হয়নি, কফিনে যেটা কফিন হয় তাতে পরিণত হয়নি, তাতে একটা জাতীয় পতাকাও তাতে লাগানো হয়নি। শ্রদ্ধা এমনই। সেখানে সরকার প্রধান উপস্থিত হলেন না। উপস্থিত হলেন কোথায়? হাদির ওখানে। হাদির ওখানে মাথায় একটা টুপি দিয়ে জোব্বা পরে তিনি ওখানে কিন্তু উপস্থিত হলেন। সুতরাং এই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কি চাইছেন সেটা কিন্তু পৃথিবীর মানুষ জেনে গিয়েছে। বিশেষ করে আমেরিকা বুঝে গিয়েছে যে এ হাতের বাইরে চলে গিয়েছে গেম। এখন আমেরিকার দুটো আপনার ড্রিল হওয়ার কথা ছিল। একটা ড্রিল হওয়ার কথা ছিল ইউএস আর্মি আর বাংলাদেশ আর্মির মধ্যে শীতকালীন একটা ঠাকুরগাঁওতে 26-27 একটা ড্রিল হওয়ার কথা ছিল, সেটা জয়েন্ট ড্রিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ইউএস নৌবাহিনী আর বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চাঁদপুর এবং মেঘনা নদীর ওপরে যে মহড়াটা হওয়ার কথা ছিল, সেই মহড়াটাও বন্ধ হয়ে গেছে। ইউএস বুঝতে পেরে গেছে যে এ রুগী আইসিইউতে চলে গেছে, এ রুগীর ওপরে আর শ্বাসযন্ত্র, নকল শ্বাসযন্ত্র দিয়ে, বহিঃশ্বাসযন্ত্র দিয়ে একে আর বাঁচানো যাবে না। এ সিরিয়ায় চলে গেছে, একে আর ফেরানো যাবে না। গেম হাতের বাইরে চলে গেছে। তো এখন ভারতবর্ষ যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই করে, তেমনি লড়াই করবে। যদি আমাদের এখানে কিছু হয় তাহলে লড়াই করবে। আর কূটনৈতিক মিশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে এমনি খাদ্যপণ্য, জল সরবরাহ থেকে আরম্ভ করে, বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ একটা দেশের সঙ্গে সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে তাকে আর পাঠানোর কি দরকার? সে পয়সা দিলেও তাকে পাঠানো হবে না। পাকিস্তান পয়সা দিতে চায়, পাকিস্তান সম্পর্ক স্থাপন করতে চায়, ভারত করে না। ভারতের ইচ্ছের ব্যাপার, ভারত তখন করবে না। এবারে একা একা বাঁচুন। ভারত বিরোধিতা তো, ওই যে বলি, মাঝে মাঝে বলি না, ফাঁকা পেট আর ফাঁকা পকেট অনেক কিছু শিখিয়ে দেয়। যাও, ঠিক আছে, এবার যখন বন্ধ হবে তখন বন্ধ হবে। আপাতত এই সিদ্ধান্ত হয়েছে, তারপর ধীরে ধীরে আগে উপ হাই কমিশনাররা ফিরে আসবে, তারপর আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে তিনিও ফিরে আসবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে থাকুন। এবার আপনাদের বাংলাদেশের কিছু কথায় আসি। সেটা হচ্ছে আপনাদের জাহাঙ্গীর আলম, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পদত্যাগ করেছেন। গতকাল রাতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে মৌলবাদীদের এই যে চরম আচরণ তিনি আর বরদাস্ত করতে পারছেন না, ফলে তিনি পদত্যাগ করেছেন। তিনি আর একটা এতে রয়েছেন, পদে রয়েছে, সেটা হচ্ছে কৃষি উপদেষ্টা, সেটা থেকে কিন্তু উনি পদত্যাগ করেননি। আর স্বরাষ্ট্র সচিবের আপনার এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে জসিমউদ্দিন রহমানের আত্মীয় খোদাবক্স চৌধুরী। জসিমউদ্দিন রহমানিকে আপনারা নিশ্চয়ই চেনেন। তার আত্মীয় খোদাবক্স চৌধুরী, তাকে মানে বেছে বেছে, একেবারে সন্ত্রাসবাদীদের বেছে বেছে আনা হচ্ছে। খোদাবক্স চৌধুরীকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। ধর্মমন্ত্রী
ফারুকি আজম তিনি এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রক দেখবেন, আর থাকছেন জাহাঙ্গীর আলম দেখবেন না, এখন স্বরাষ্ট্র মন্ত্রক দেখবেন ফারুকি আলম। ইউএস আবার একটা অ্যাডভাইজারি জারি করেছে, বলেছে সাড়ে আটটা, আজকে সকালবেলা 8:30 নাগাদ একটা অ্যাডভাইজারি জারি করেছে, যারা ওখানে স্বল্প সময়ের জন্য গিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসুন, আর যারা দীর্ঘ সময়ের জন্য ওখানে কাজে আছেন তাদের ম্যাক্সিমাম আমরা ফিরিয়ে দিয়েছি, যারা খুব প্রয়োজনে রয়েছেন তারা নেহাত কাজ ছাড়া ঘরের বাইরে বার হবেন না। এখন পাকিস্তান টাইমস একটা খবর করেছে, সেখানে তারা বলছে ঢাকার জন্য 10 ঘন্টা ব্যাপী একটা সতর্কতা। পাকিস্তান টাইমস, আমি খবরটা পড়িনি, কিন্তু আমায় একজন পড়ে জানালেন যে এই ব্যাপার। পাকিস্তান টাইমস তারা পর্যন্ত ডনের পরেই যার স্থান, ডন হচ্ছে প্রথম পাকিস্তানে, তারপরেই হচ্ছে পাকিস্তান টাইমস। তো পাকিস্তান টাইমস যখন খবরটা করছে তখন দায়িত্ব নিয়ে হয়তো খবর করছে, আগামী 10 ঘন্টার মধ্যে কি হবে না হবে তা আমি জানি না, পাকিস্তান টাইমস লিখেছে এইটা। এখন দেখা যাক সামনে কি হয়। আমি তো গাঁজাবাজ গুলিবাজ যা পারি আমি বলে দিই, এবার যখন এক এক করে সত্যি প্রমাণিত হবে তখন ভুক্তভোগী কি হবে? এই গাঁজাবাজ হবে না, এই কি বলে গাঁজাখোর হবে না, মিথ্যেবাদীও হবে না, আর বেকুবও হবে না, হবেন কে? আপনারা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গিয়েছে এবং এই উত্তেজনা মুহূর্তেই ভারতের প্রধান সেনাপতি উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের সাথে ফোন আলাপ হয়েছে। এই বিষয় নিয়ে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলা এবং বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কি আলোচনা হয়েছে তাদের মধ্যে প্রথমত বেসিক যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধান সেনাপতি তিনি ক্লিয়ারলি ওয়াকারুজ্জামানকে বলে দিয়েছে যে আমাদের যে হাই কমিশনের মধ্যে আক্রমণ হয়েছে সেটা যদি পরবর্তীতে আর কোনো এফেক্ট হয় তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের মধ্যে। এই বিষয় নিয়ে ওয়াকারুজ্জামান উপেন্দ্র ত্রিবেদীকে আশ্বস্ত করেছে এমন কোনো কিছু আর হবে না। আরেকটি ব্যাপারে কথা বলেছে যে এই যে রাষ্ট্রদূত কার্যালয় আছে বাংলাদেশের মধ্যে, এই রাষ্ট্রদূত কার্যালয়ে যারা কাজ করে তাদের উপর যাতে এই যে জঙ্গি আস্ফালন হয়েছে তারা কোনো হামলা করতে না পারে এবং তাদের কোনো ক্ষতি না করতে পারে। কারণ বাংলাদেশের ভূমির মধ্যে যে রাষ্ট্রদূতের কার্যালয় আছে সেটাকে ভারতের বলে গণ্য করা হয়। শুধু ভারতের না, অন্যান্য যে সকল রাষ্ট্রদূতের কার্যালয় বাংলাদেশে আছে সেটা ওই দেশের বলে গণ্য হবে। যেমনি বাংলাদেশের হাই কমিশন কার্যালয় বা রাষ্ট্রদূত কার্যালয় ভারতের মধ্যে আছে, ভূমি হয়তো ভারতের কিন্তু কার্যালয়টা বাংলাদেশের বলে গণ্য হবে। সে কারণে বারবার ভারতের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানকে এটা নিয়ে হুমকি বলেন, অ্যাডভাইস বলেন, সেটা দিচ্ছে যে রাষ্ট্রদূত ভবন আক্রমণ মানি, হাই কমিশনারকে আক্রমণ মানি আমাদের উপর আক্রমণ, আমাদের দেশে আক্রমণ। সে কারণেই গতকাল রাতে পাল্টা আক্রমণ করেছে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে এই ভারতীয় নাগরিকরা, মেরে ফেলারও হুমকি দিয়েছে। তাই এই সকল ব্যাপার যাতে আরো বেশি বড় আকারে না গড়ায় সেই ব্যাপার নিয়ে বারবার হুঁশিয়ারি করেছেন বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধান। এইটা হচ্ছে জাস্ট বেসিক। তাদের আরো হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, সেগুলা মিডিয়ার মধ্যে আলোচনায় আসেনি। এই ব্যাপারগুলো মিডিয়াতে আলোচনায় এসেছে, এই ব্যাপারগুলো নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা করেছে। আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে ভারতের ঊর্ধ্বতন অনেক সেনা কর্মকর্তা পরিদর্শন করেছে। এটা অনেক গুরুত্ব বহন করে, কারণ আমি অনেক ভিডিওতে বলেছি এবং অনেক ইউটিউবারে বলেছে ভারত এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারত অনেকগুলা ঘাঁটি করেছে এবং সেখানে অনেক আগের থেকেও বেশি সেনা মোতায়েন করেছে, ট্যাঙ্ক গোলাবারুদ এনে রেখেছে। এটা কি বাংলাদেশের সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে রেখেছে নাকি অন্য কারণে রেখেছে এটা একমাত্র ভারতই জানে। এবং গত একদিন আগে আবার বঙ্গোপসাগরের আকাশপথের মধ্যে ভারত নোটাম জারি করেছে, সেটা নিয়েও আমি আলোচনা করেছি। হয়তোবা তারা স্বল্প পাল্লার বা দূরপাল্লার কোনো মিসাইল টেস্ট করতে পারে। দেখেন বাংলাদেশকে আক্রমণ করছে না, কিন্তু এমন কিছু পরিস্থিতি ভারত ক্রিয়েট করছে যে বুঝাচ্ছে আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি। কারণ ভারত ছোট দেশ, বাংলাদেশকে আক্রমণ এত তাড়াতাড়ি করতে চাচ্ছে না। আর ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত ডাইরেক্টলি ভারতের ভূমিতে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ না আসে। কারণ ভারত জানা আমি কূটনীতিক ভাবে বাংলাদেশের ব্যাপারগুলো হ্যান্ডেলিং করতে পারবো, কূটনীতিক ভাবে এদেরকে দমিয়ে দিতে পারবো, আমার আক্রমণ করার প্রয়োজন কি। এই পর্যন্ত ভারতের আশেপাশে যত ছোট প্রতিবেশী দেশ ছিল, ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, ভারত তাদের উপর কখনো আক্রমণ করেনি, বরং কূটনীতিক ভাবে ভয় দেখিয়ে তাদেরকে দমিয়ে দিয়ে
ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছে। এর আগে নেপালও করেছে, নেপালও পরে বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। মালদ্বীপও করেছে, মালদ্বীপও বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। এবং ভুটান তো অলরেডি ভারতের কবজায় আছে। ভুটানকে ভারত যাই বলে ভুটান তাই করে। বাংলাদেশও ভারতের নিয়ন্ত্রণে ছিল এই 16-17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে। এখন আবার জঙ্গিদের আস্ফালনের ফলে ভারত এখন কোণঠাসা অবস্থায় আছে এবং ভারতের সীমান্তগুলা সুরক্ষিত নয় ভারত মনে করছে এবং সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে ডক্টর ইউনূস সরকারকে এবং এই সকল জঙ্গিদের আস্ফালনকে। সেই কারণে ভারত বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাচ্ছে বাংলাদেশের সাথে। তার মানে এই না যে বাংলাদেশকে আক্রমণ করে বসবে। কূটনীতিকভাবে যা করার ভারতের 16 মাস করে যাচ্ছে, কিন্তু গরম গরম চলতেছে বাংলাদেশে এই জঙ্গিদের আস্ফালন, সে কারণে পেরে উঠতে পারছে না। কিন্তু এটা বেশি দিন থাকবে না, সকল কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসবে ভারত। সময় যাক, দেরি হোক, কিন্তু বরাবর হোক, সেটাই ভারত চায়। যুদ্ধ কোনো দেশের জন্য ভালো না, কিন্তু এই জঙ্গিরা চায় ভারতের সাথে একটা যুদ্ধ করতে। তারা জিওপলিটিক্সকে ধর্মের রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, ধর্মযুদ্ধের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। ধর্মযুদ্ধ এক জিনিস, রাজনৈতিক যুদ্ধ এক জিনিস। রাজনৈতিক ভাবে আপনারা যদি পারেন ভারতকে পরাস্ত করেন। আমাদের মুসলিমদেরকে ধর্মযুদ্ধের কথা বলে গুমরা করে বিনাশ করে কোনো লাভ নাই, এখনো ধর্মযুদ্ধের সময় হয়নি। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে আপনারা মুসলিম, আমরা মুসলিম, আপনারা মুসলিম ওই মুসলিমদেরকে নিপীড়িত করতেছেন, মুসলিমদেরকে গণহত্যা করতেছেন, এই 16 মাসে মুসলিমদেরকে মেরে ফেলতেছেন। কথা তো একটাই, আপনারা মুসলিমদের সাথেই যুদ্ধ করতেছেন। আর ভারতের সাথে কিসের ধর্মযুদ্ধ করবেন? তাই নয় কি এই যে গত 1-2 দিন আগে একজন হিন্দু ছেলেকে মেরে ফেললেন, ধর্ম অবমাননা করেছে, কোনো প্রমাণ পান নাই, প্রুফ পান নাই, কোন অফিসে না কোথায় চাকরি করতো সেখানে ইনচার্জ বলেছে সে ধর্ম অবমাননা করেছে, ধরে এনে তাকে মেরে এমন পিটাইছেন, গলার মধ্যে রশি লাগায় গাছের মধ্যে ঝুলিয়ে রেখে তারা আগুন ধরিয়ে দিয়েছেন। এটা কোন ধর্ম রে ভাই? আমাদের ইসলাম কি এগুলা করতে বলেছে? আর আমাদের ইসলাম কি মানুষ হত্যা করতে বলেছে? আপনারা এক মুসলিম আরেক মুসলিমকে এভাবে নৃশংসভাবে 5 আগস্ট পরবর্তী সময় কিভাবে হত্যা করেছে? আমি ধরে নিলাম আওয়ামী লীগ নৃশংসভাবে অনেক হত্যা করেছে, আওয়ামী লীগ মুসলিমের কাতারে পড়ে না, তো আপনারা কোন মুসলিমের কাতারে পড়েন? আপনারা তো জঙ্গি কায়দায় মানুষ হত্যা করছেন, নিরীহ মানুষ হত্যা করছেন, পা কেটে বস্তার ভিতরে ঢুকে তার বাসার সামনে ফেলে দিয়ে আসছেন। আপনারা কোন ধর্ম পালন করছেন? এই সকল কিছু বাদ দেন, ধর্ম বিক্রি করা বাদ দেন। সত্যিকারের ইসলাম এই ধরনের জঙ্গিমাত প্রমোট করতে বলে না, মানুষ হত্যা করতে বলে না, এবং ভিন্ন ধর্মী যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করতে বলে না। এটাই হচ্ছে বাস্তবতা। এটা যদি আপনারা মানতে না পারেন, ধর্মের কথা বলে মানুষকে গুমরা করিয়েন না। ভারতের সাথে ইচ্ছা করে আপনারা যুদ্ধ অবস্থা তৈরি করছেন। ভারত চাইলে বাংলাদেশকে 1 মাসের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে, তাদের কাছে ওই সকল অস্ত্র আছে। আর আপনারা বলছেন ভারতের পারমাণবিক বোমাকে আলু ভর্তা বানাই খাবেন। গালবাজি চাপাবাজি দিয়ে যুদ্ধ জিতা যায় না, গালবাজি চাপাবাজি দিয়ে নিজের দেশকে রক্ষা করা যায় না, বরং দেশের ক্ষতি হয়। সেটাই কিন্তু আপনারা করতেছেন। আপনারা দেশের মধ্যে 10 থেকে 12% লোক আছেন, তারা বাংলাদেশের সকল জায়গায় মব তৈরি করছেন, আর বাংলাদেশে 88% লোকদেরকে জিম্মি করে রাখছেন। তারা ভয় এখন কিছু করতে পারছে না, কারণ এই ডক্টর সরকার তো আপনাদের হাতে, প্রশাসন আপনাদের হাতে। কিছু করতে গেলে মব তৈরি করে আপনি তাদেরকে মেরে ফেলবেন, হয়তো পুলিশে ধরিয়ে দিবেন। আর পুলিশ এখন ভয়ে আছে, যদি আপনাদের কথা না শুনে মবকে সমর্থন না দেয় তাদের চাকরি খেয়ে ফেলবেন। আর আর্মি তো বাংলাদেশ দুধবাত হয়ে গেছে, তারা রবট। যখন প্রথম আলো এবং এই যে ডেইলি স্টার কার্যালয় ভাঙা হয়, তখন তারা আর্মিকে বলতেছে আমাদের কাছে টাইম নেই, আমরা যেতে হবে, আমরা এখন এত কথা বলতে পারবো না। ফায়ার সার্ভিস আটকে দিয়েছে, আর আর্মিরা চুপচাপ বসে আছে, ওদেরকে ভাঙতে দিয়েছে, আগুন ধরাতে দিয়েছে, ছায়ানট ভেঙে ফেলেছে, উদিচিন ভেঙে ফেলেছে। আরে ভাই, আমাদের দেশ কি একেবারেই ইসলামিক প্রজাতন্ত্র হয়ে গিয়েছে? বাংলাদেশের সংস্কৃতি থাকবে না, কৃষ্টি থাকবে না, মিডিয়া থাকবে না, কিছু থাকবে না, বোরকা পরে পরে হিজাব পরে মেয়েরা চলতে হবে? ওইরকম তো হয়নি। তাহলে কেন টার্গেট করে এগুলো ভাঙা হবে? বাংলাদেশে 10 থেকে 15% এই সকল জঙ্গিদের কারণে আমরা জিম্মি হয়ে থাকবো, আর ডক্টর ইউনূসকে আমরা অন্তঃসমর্থন করে যাবো, আর এরা আমাদেরকে ব্রেনওয়াশ করবে? কথা বুঝেন নাই? আর হাদিকে দেখেন, চিন্তা করেন, তাদের চিন্তা ভাবনা। হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হচ্ছে। কোথায় শেখ সাদী, কোথায় ছাগলের লাদি? হাদির কি অবদান আছে? দেশের এমন কিছু করে ফেলেছে। হ্যাঁ, সে যোগ্যতা আছে, সে কিছু একটা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এরকম হাদির মতো অনেক হাজার হাজার হাদি আছে। আর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তার সাথে তার কবর দিচ্ছে। ক্ষমতা যখন পতন হবে, পট পরিবর্তন হবে, তার কবর এখানে থাকবে মনে হয়? থাকবে না। কারণ 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক সাবেক এমপিদের কবর আগুন ধরিয়ে দিয়েছে, চট্টগ্রামে মুদ্দিন খান বাদলের কবরে, এরকম দেখেছি না? তো হাদির কবর এখানে থাকবে? শুধু এই অতিরঞ্জিত ভাবে এইসব কাজ করা হয়েছে। কথা বুঝেন নাই? বিদ্রোহী কবির সাথে হাদির সাথে মিলানো হচ্ছে। তার মুখের ভাষা কি? অন্য মানুষ মারা গেলে সে বলে সাউয়া মুয়া ছিঁড়ে ফেলা হবে। তার ডায়লগ সাউয়া মুয়া, এই ধরনের কবিতার কারণে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে। তার মধ্যে তো এমন কোন ক্রিয়েটিভিটি দেখি নেই যে কাজী নজরুল ইসলামের সাথে তার কবর দেওয়া প্রযোজ্য হয়ে পড়েছে, বাধ্যতামূলক। গায়ের জোর আছে, ক্ষমতা আছে, ওখানের সাথে কবর দিয়ে ফেলেছে। এগুলো কোনো কিছুতেই পড়ে না। তাকে জাতীয় বীর বানিয়ে ফেলা হচ্ছে, শহীদ বানিয়ে ফেলা হচ্ছে। আরে ভাই, তোমরা নিজেরাই মারছো, তোমরা নিজেরাই আবার জানাজা পড়তেছো, তোমরা নিজেরাই জাতীয় বীর বানাচ্ছ, তোমরা নিজেরাই ওকে শিখিয়ে দিতা যে শেখ হাসিনারে গালিগালাজ করো, সজীবদর জয়কে গালিগালাজ করো, শেখ মুজিবকে গালিগালাজ করো। তার বুক দিয়ে গালিগালাজ ছাড়া আমরা কিছুই শিখি নেই। তরুণ সমাজ কাজী নজরুল ইসলাম থেকে
বিদ্রোহ কি জিনিস, কবিতা কি জিনিস, গান কি জিনিস, ওগুলো আমরা শিখেছি। কিন্তু এই হাদি থেকে গালি কি জিনিস এবং কিভাবে কাঠামোমা ছিটতে হয়, অন্যের মৃত্যুতে কিভাবে গালিগালাজ করে, সেটা আমরা দেখতে পেয়েছি। তাই এত ধরনের কিছু ব্যাখ্যা দিয়ে এত কিছু করে দেখিয়ে আমাদেরকে বোঝানোর দরকার নাই হাদি কি। আমরা সকল কিছু মিডিয়ার বদলতে জানি, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা কিভাবে রক্ষা করতে হবে, বাংলাদেশের সকল মানুষকে আমরা কিভাবে নিরাপদ রাখতে পারবো, সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। ভারতের সাথে যুদ্ধের উস্কানি দিয়ে কোনো লাভ নাই। ভারত যদি আমাদের আক্রমণ করে আমরা টিকে থাকতে পারবো না, কারণ বাংলাদেশে সত্যিকারের এখন জঙ্গিদের আস্ফালন বেড়ে গিয়েছে। তাদের কারণে এখন আমরা সাধারণ জনগণ যারা আছি তারাও হুমকির মুখে, তারা এখন বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। এটাই বাংলাদেশে এখন ঘটতেছে। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।